আমি উৎপল চক্রবর্তী, আমি চন্দ্রপুর থেকে এসেছি। স্যারের সঙ্গে আমি পরিচিত হয়েছি গত বছর এপ্রিল মাস থেকে এবং আমি তার স্টুডেন্ট হয়েছি। সবার আগে স্যারকে আমার প্রণাম আর আন্তরিক শ্রদ্ধা। আমি অর্পিতা সিনহা, আমি সাইকিয়াট্রিক নার্সিং এর উপর মাস্টার ডিগ্রি করেছি এবং স্যারের সাথে আমি স্যারের খুবই ভালো স্টুডেন্ট হতে চাই আর অবশ্যই আশা করি যে আমি স্যারের ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবো। এই উচ্চ শিক্ষিত ডিগ্রি আছে ওনার আছে, এছাড়াও একটা শিক্ষা রয়েছে, যেই শিক্ষাটা হচ্ছে ইন্টারনাল শিক্ষা। কেননা সবাই আমি গুরু, আমি পাওয়ার দেখাচ্ছি কখনো করে না। সবাই কিন্তু কি করে, কন্ট্রোলের মধ্যে থাকে। তাকে কিন্তু কি করতে খোঁচাতে হয়। তার কারণ ইনি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে রিয়েল অর্থে সায়েন্সকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে বলে, জানার কৌতূহল এবং নিজস্ব মতামতও কিন্তু পোষণ করে। আমি যদি একটু অ্যাড করি এটার মধ্যে, যেটা সচরাচর হয়ে থাকে নিউরোলজিক্যাল দিক থেকেও সবকিছু, যে আমরা যখন কিছু প্রবলেমটাকে দেখছি, প্রবলেমটাকে আমি মানে আমার লেভেলটাকে আমি ছোট করে দিই, প্রবলেমটাকে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ওটা বড়ই থাকবে আমার কাছে। আর আমার লেভেলটাকে যদি আমি বাড়াতে চাই, মানে মেন্টাল অ্যাসপেক্টস, মেন্টাল থট এবং তার কনফিডেন্স, এইটাকে যদি বড় করে তুলি আরো, তাহলে কিন্তু ওটা ওই ছোট হয়ে যাবে আমার সামনে, তখন তার উপর আমাকে কন্ট্রোল পাওয়াটা আরো ইজি হবে। এইটা হলো তো, আমি তোকে আজকের দিনে, তুই আজকে ডেট দিয়ে লিখে রাখিস, ও ওই 1.5 মাস 2 মাস হয়েছে, ওটাকে একটুখানি এক্সটেন্ড করতে দে। ও যেভাবে চলছে সেরকম ভাবে চলতে দে, যেমন আমার কাছে করেছে সারেন্ডার করতে দে। এইটা ভালো মতন উৎপল বাবু বলতে পারে। ও 7 মাসের পর থেকে বা 1 বছরের পর আমার জীবনে কোনো প্রবলেমকে মানি না, বিশ্বাস করতে শুরু করবে। একদম চ্যালেঞ্জ কা সাথ তোকে বলে দিচ্ছি, প্রবলেমকে মানি না। 105 জ্বর, গাড়ির পেছনে শুয়ে শুয়ে যাচ্ছি, চেম্বার করতে হবে, 25 জন আছে। কিসের প্রবলেম? পেলিং এ রাত্রিবেলায় আমি মানে নিজের স্টিয়ারিং ধরে গাড়ি করে, যেই গাড়িটা নিয়ে আজকেও এসেছি সেই গাড়ি করে গেছি। চোখের প্রবলেম আমার ভয়ঙ্কর, এখন দেখবি এরকম করে করে আমাকে দেখতে হয়। ওসব মানে প্রবলেম জিনিসটাকেই আর ও বিশ্বাস করবে না। ও জাস্ট এখন বলছে না যে প্রবলেমটাকে আমি শর্ট আউট করতে, বা প্রবলেমটা আমার কাছে লঘু হয়ে আসছে, ও আস্তে আস্তে বলবে প্রবলেম বলে কোনো কিছুকে মানি না। যেটা আসছে সেটা ন্যাচারাল ব্যাপার। জীবিত মানুষ অনেক, যেটাকে সো কল্ড প্রবলেম বলছে, জীবিত মানুষ, কোথায় কোনো প্রবলেম নেই, কোথায় মানসিক টেনশন নেই, অবস্থানে, শ্মশানে, তাই তো? বলুন। এইখানে আমি স্যারের সঙ্গে একটা কথা, এটা আমি অ্যাড করতে চাই, অবশ্যই, যেটা উনি বললেন আর কি। সেটা হলো যে ভেরি রিসেন্টলি 28শে জুন, যদ্দূর আমার মনে পড়ছে, আমার একেবারে একটি মানে এই 28শে জুনেতে আমার 15 বার মানে আমার এত লুজ মোশন ইনফেকশন থেকে হয়ে গেছে, না হঠাৎ করে মানে 15 বার হয়ে গেছে। অথচ মানে আমি যাচ্ছি আসছি এরকম অবস্থা হচ্ছে, নিজে দাঁড়াবার ক্ষমতা নেই। তারপর এই পেশেন্ট, আমি ওষুধ খাই এবং এই একটা ওষুধের তো আপনি বুঝতেই পারছেন একটা কেমন ওষুধ, মানে হচ্ছে আমার তার উপরে একটা এফেক্ট পড়ে। অথচ আমার মা শয্যাশায়ী, তার সমস্ত কিছু করতে হবে, তাকে ভাত খাই দেওয়া, তার ডায়াপার্স গুলো চেঞ্জ করা, সমস্ত কিছু, তার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। ওই অবস্থাতে কিন্তু এই বা প্রবলেম যা থাকুক আমি কিন্তু করছি এবং করেও গেছি। সেদিন করেছি, তার পরের দিন করেছি। মানে আশ্চর্য হয়ে গেছে আমার নিজের সহোদরা, তুই করছিস কি করে, এই প্রবলেমটাকে আমি ভাবছি না। এখানটা আমিও একটা এডিশন করতে চাই। রিসেন্টলি মানে আমি কোনো কারণে আমাকে রাত জাগতে হয়েছিল 2-3 দিন, কিন্তু আমি দেখেছি আফটার মানে ইসের আগে কি হতো, এটা ন্যাচারাল আমার পক্ষেও। আগে মানে একটা রাত জাগা মানে হচ্ছে পরের দিন একটা ক্যাথার্জি ভাব আসবে ইসের, কিন্তু আমি যখন পজিটিভলি ওটাকে এনজয়িং করতে করতে আমি যে কোনো কারণেও আমি রাত জেগেছি, কাজ ছিল, তখন আমি নেক্সট ডেতে দেখেছি আমার কিন্তু সেই ল্যাথার্জিটার জায়গাটাই নেই। এবং নট অনলি দ্যাট, সে একটা পাওয়ার ইন টার্মস অফ হচ্ছে আমার মধ্যে কনফিডেন্স গ্রো করছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে ছুটকির যে টেন্ডেন্সিটা কেন হচ্ছে বলছি, তুই এখানে আমাকে বল লাল রং কোনগুলো, বল তাড়াতাড়ি বল, লাল রং কোথায় কোথায় রয়েছে? ফুলের রং লাল আছে, আর ওখানে আছে, আর ওখানে ফুল আছে, আছে এই একটা। দাঁড়া,
যখন আমি তোকে লাল রংটা দেখতে বললাম, তুই তখন নীল রং, হলুদ রং, কালো রং কোনো রঙই কিন্তু দেখলি না, লাল রংটা দেখলি। সেরকম ওর ক্ষেত্রে কি হচ্ছে, ও প্রবলেম বলে মনে করছে তাই প্রবলেম, প্রবলেম বলে মনে করছে তাই প্রবলেম। অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? চোখের মণি দেখতে পাচ্ছি। আমার লক্ষ্য, এবং সেই লক্ষ্যটাকে আমি মানে লক্ষ্যটাকে ভেদ করতে হবে, অ্যাচিভ করতে হবে, সেরকম ভাবে আমি এগিয়ে যাচ্ছি। আমার মেন্টাল প্রেসার থাকবে, আমাকে অনেক মানুষ খিস্তি মারবে, নিন্দে করবে, অনেকে পা ধরে টানবে, অনেকে জামা কাপড় ধরে টানবে, কিন্তু মেসি গোল করবে। বুঝতে পেরেছিস? ও অধ্যাপিকা হতে বলতো বাচ্চা মেয়ে, তাই জন্য ও বলছে আমি বেরিয়ে আসছি। ও দেখবি 7 মাস 1 বছর পর ও দেখবি বলবে প্রবলেম কোনো কিছু মানিই না। এই উৎপল বাবু তুই কল্পনা করতে পারবি না, ফাইটার। আমার জন্য না জন্য নয়, ওনার ভেতরেই তো সেই আগুনটা ছিল, সেটা তো বের করেছি। আমি অসুস্থতা, উনি লুঙ্গি পরে প্রথমবার এসেছিলেন, আমি অসুস্থ, আমি কি আর বাঁচতে পারবো না, এই পারবো না, এমন করে দিয়ে যে এখন ধর মৃত্যুকে আমি থোড়াই কেয়ার করি। ধর প্রতিবন্ধকতা আসবে না, আসতেই হবে। আমার চাপ বাড়লো, আমি রাত জাগতেই হতেই পারে। তাহলে এটা কোনো ব্যাপার হলো নাকি? এইগুলো কোনো ব্যাপারই নয়। ও একদমই কম বয়সী মেয়ে, এবং ও জাস্ট সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হয়েছে। সুতরাং এই সল্ট ফল্ট এইগুলো ওর বইপত্রের মধ্যে আছে, সমস্ত কিছু ঠিক, কিন্তু আলটিমেট আমি কোনো কিছুতে পরোয়া করি না। আমি কি ডিসঅনেস্ট? যদি না হই, না নয়, কেউ তো ডিসঅনেস্ট রয়েছে, তাহলে তাদের হাত কাঁপবে, পা কাঁপবে, তাদের স্নায়ু দুর্বল হবে। ও সমস্ত পরোয়াই করি না, কেননা সবাই জানে আমি 3 ঘন্টা ঘুমাই, সকালবেলায় ঘুম থেকে উঠে এটা বলতে কোনো যায় আসে না। আমার কি স্পিরিচুয়ালিটি না চুয়ালিটি তো পরের ব্যাপার। আমি ঘরের মধ্যে গরমকালে আমার প্রচন্ড গরম লাগার ধাত, তাই জন্য আমি হাফ প্যান্ট আর খালি গায়ে থাকি ঘরের মধ্যে, একদম পরিষ্কার। আমাকে নিয়ে খোলসা করতে কোনো অসুবিধা নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে পুরো বাড়িটা ঝাড় দেওয়ার পর তারপরে পুছি, রাত্রিবেলার বাসনগুলো মাজি, তারপরে স্নান করি, তারও যদি আমার জামা কাপড় থাকে সেইগুলোকে করি, তারপরে আমি রান্না করি, মানে তার আগের দিন আমি বাজার করে রাখি, তারপরে আমি রান্না করি। তারপরে যদি আমাকে বেরিয়ে যেতে হয়, চেম্বারে বেরিয়ে গেলাম, আর তা না হলে তখন স্টাডি করতে বসি আমি। তো এই সমস্ত কিছু আমি করি। কিসের প্রবলেম বাবা? আমার কি কষ্ট হচ্ছে, আহা যদি একটা বউ থাকতো। এটা কোনো কথার কথা হলো? এই ধরনের কথা কখনো কোনো প্রবলেমকেই মানি না। কিসের প্রবলেম? ঠিক বলছি না ভুল বলছি? এইখানে ওই একজন সুফি সেন্ট ছিল, মানে সুফি পোয়েট ছিল বলা, সেন্টও তো একদিক দিয়ে তো অবশ্যই। রুমি 13th সেঞ্চুরিতে, তার নিশ্চয়ই জানলেন, সুফি কি বলে পোয়েট, কবি, তিনি বলেছিলেন একটা কথা, সেটা খুব দামি কথা, এই প্রসঙ্গতেই আছে। সেটা হচ্ছে যে তুমি কেন একটা বন্দি দশার মধ্যে আছো যেখানে তোমার সমস্ত দরজা খোলা? মানে তুমি নিজেকে বন্দি দশার মধ্যে ভেবে রেখেছো যেখানে তোমার সমস্ত দরজা খোলা। অর্থাৎ এই যে মাইন্ড, যেটা নিয়ে আবার আজকের আলোচনা, মাইন্ড বিজ্ঞান, এবং এটা তোমার মাইন্ডকে তুমি যদি এক্সপ্যান্ড করো, ওইটাকে যদি তুমি সেইভাবে রেগুলেট করো, তাহলে তোমার ওই বন্ধুদের সম্বন্ধে দরজা খোলা, বেরো, যে কোনো একটা দরজা দিয়ে বেরো। হ্যাঁ, দরজা দিয়ে বেরোতে হবে, এবং আমার যেই জায়গাটা, যেই সফলতাটা চাইছি তার উপযুক্ত হতে হবে, এবং হারাটা মাস্ট প্রয়োজন। যদি না হারি, স্কুটিনি করবি কি করে? আত্মসমালোচনা হবে কি করে? সকালবেলায় উঠে রান্না করিস না, সকালবেলায় উঠলি, মোবাইল দেখলি, এই দেখলি, সেই দেখলি, বয়ফ্রেন্ড কাছে কিনা কে জানি না, নয়তো এমনি তুই চান ফান করতে গেলি, তারপর কাজে চলে গেলি, তারপরে ছাত্রছাত্রীদের বকাঝকা দিলি, আবার ফিরে এলি, আবার রান্না পেলি। তাহলে আমাকে দেখ, বহরমপুর চেম্বার করে রাত 11:30টার সময় ফিরছে, আমার বাইরের খাবার না এখন হজম হয় না। তারপরেও আমি যে সেদ্ধ ভাত খেয়ে রইলাম তা নয়, পোস্ত বাটলাম শিলনোড়াতে, রাত 11:30টার সময় সবাই ঘুমিয়ে পড়েছে, পোস্ত দিয়ে, তারপরে কি বলে বিউলির ডাল দিয়ে ভাত খেলাম ভালো করে, তারপর স্টাডি করতে বসলাম। জানিস আমি 3 ঘন্টার বেশি ঘুমোই না। প্রবলেমকে এত মাথা ঘামালে কখনো কোনো মতে চলবে না। কিসের প্রবলেম? আমি জীবিত আছি বলেই তো এইগুলো রয়েছে, আমি মরে গেলে বা সব শেষ, তাই তো? একদম ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ঘরের কাজটাও তাহলে বুঝতাম, তাতেই প্রবলেম করছিস। কোনো প্রবলেম লঘু ফঘু নয়, প্রবলেমকেই মানি না। মৃত্যু হচ্ছে চিরন্তন সত্য, তাহলে তাকে আমি কিসের জন্য ভয় পেতে যাবো? যখন আসবে,
যদি দগ্ধে দগ্ধে মরতে হয় মরবো, এই সমস্ত ভয় পেয়ে বাবা যদি মরে যাই, এই নীতিটাই আমার মধ্যে নেই। এবং আমি কি বললাম, আমার স্টুডেন্টদের মধ্যেও নেই। ওনার মধ্যে তো বাদ দিয়ে দিই, উনি তো ফাইটার, তোর মধ্যেও আস্তে আস্তে চলে গেছে। যারা অনেক দিন হলো তারা চলে গেছে, ও 2-3 মাস হয়েছে, 7-8 মাস, 1 বছর হয়ে যাবে, তারপর দেখবি অন্য ব্যাপারে রূপান্তরিত হয়ে যাবে। অন্য ব্যাপারে চরম বৃষ্টি পড়ছে, তুই এখন বলবি আপনাকে কেউ বলার নেই তাই, কিন্তু এটা তো অস্বীকার করে লাভ নেই। চরম বৃষ্টি পড়ছে, তুইও বোধহয় জানিস, রিসেন্ট বোধহয় দেখিয়েছিলাম, আমার মানে সারা রাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতা ছিল। ফুটবল প্রতিযোগিতায় আমি সেমিফাইনালে হেরে গেলাম, চোখের জল বৃষ্টির জল একাকার হয়ে যাচ্ছে। আজকের দিনেও হেরে গেলাম আমি, ইয়ং চ্যাপদের সাথে আমি লড়াই করছি। সবাই বলছে না আপনি করবেন না স্যার, স্যার করবেন না, স্যার নিয়ে হেরে যাওয়ার পর কাঁদতে কাঁদতে বাড়ি আসছি, এসে পরে না খেয়ে শুয়ে রয়েছি। এটাই আমাকে বাঁচতে শেখায়, এটাই আমাকে জিততে শেখায়। আর এই জন্যই মানুষ আমাকে এত ভালোবাসে, শত্রুরাও মিত্র হয়ে যায়। নেক্সট প্রশ্ন কর স্যার। আপনার কাছে আমি আসবো, এটা একটু ইলাবোরেট করে আমি বলতে বলবো এই অ্যান্সারটা। সেটা হচ্ছে, আপনি তো একটা ঠিক বললাম তো, ছিল, এখনো আছে, আপনি সেটাকে ওভারকাম করছেন, আস্তে আস্তে ফাইট করছেন। তো কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে স্যার অলরেডি দেখিয়েছে দেবপ্রিয়া বলে এবং আরাত্রিকা বলে দুজন, সেখানে যে কতটা সাইন্টিফিক এই অ্যাস্ট্রোলজি, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি। তো সেখানে দাঁড়িয়ে আপনার ওই রোগটা যেটা আপনার হয়েছে, এটাও মারাত্মক একটা রোগ, যেটার নাম শুনলে লোক এমনি ভয় পেয়ে যায় এবং তখনই হয়তো ডিটোরিয়েশনসে চলে যায়, মানে মেন্টালি ডিপ্রেশনে চলে আসে। তো আমি এই রোগটাকে আপনি কিভাবে ওভারকাম করছেন, কিভাবে ফাইট করছেন, ঠিক আছে, সেটাকে আপনি কতটা ওভারকাম করতে পেরেছেন, আগের থেকে কতটা আপনি সুস্থতার দিকে যাচ্ছেন। এখানে বলে রাখি, তা বলে এটা না যে ডক্টরদের অ্যাভয়েড করা, ডক্টরের কাজ করছে না না, সেটা কিন্তু আমি যখন প্রেডিকশন করেছিলাম, পরে যখন ওনার সাথে আমার কথা হয়েছিল, প্রথম কথাই সাদা পোশাকের ভগবানের কাছে কিন্তু আপনি সবকিছু ঠিক। আরেকটা কথা ভেরি ভেরি, এখানে না একদম মানে মনের খেলা হয়। যখন আমি বুঝি আমি বোধহয় আর নেই, আমি বোধহয় আর শেষ, আমার যা রোগ হয়েছে এখান থেকে তো বাঁচা যাবে না, তখন অটোমেটিকলি আমি ডিটোরিয়েট করতে শুরু করি। উনি যে বললেন না হাতে রাখার ব্যাপারটা, পাশে এমন কেউ মানে ছোটখাটো ঠুনকো বা মানে কি বলবো, তার ডেপথলেস কোনো মানুষ নয়, এমন কেউ যে মহিল রূহ হিসেবে তার পাশে দাঁড়িয়ে তোমার যেইটা হয়েছে সেটা মানুষ মাত্রই হয়, এখান থেকে ওভারকাম করা যায় চ্যালেঞ্জ কা সাথ। যদি চ্যালেঞ্জ কা সাথ না হতো, আমি আজকের দিনে ট্রেটার এবং বেঈমানদের সাথে কথা বলতে চাই না, মানে সব নিয়ে কথা বলতে চাই না। নবদ্বীপের একটা শিশু ভেলোর থেকে না কোথা থেকে দেখিয়ে এসেছিল, আবার তো বলছি চ্যালেঞ্জ কা সাথ, তার নামটা আমি ভুলে গেছি, বলে দিল মরে যাবে, আমি বলো কখনোই মরতে পারে না। তাহলে প্রথম হচ্ছে কি জানিস তো, কনফিডেন্সের জায়গা আপনি থাকছেন স্যার। এইটা যখন থাকবে না, মন বড় মারাত্মক জিনিস, ঠিক বলছি কিনা, মন মারাত্মক জিনিস। তুই যখন আদ্য প্রান্ত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পজিটিভ হয়ে যাবি, কারণ বাবার ক্ষমতা নেই তোকে নাড়াবে। সেই স্যার ওই এক্সাম্পলে চলে আসলে সাপের ছোবলের যে এক্সাম্পল, হ্যাঁ সাপের ছোবল, যাই হোক, ওনাকে যে প্রশ্নটা করছিলিস। তো এবার হচ্ছে স্যার, যেহেতু এটা একটা স্যার অলরেডি এক্সাম্পল সেট করলেন, সবাইকে দেখিয়েছেন, কারণ মানুষের মধ্যে বোঝার তো একটা মানে মানে ইচ্ছা থাকে কি করে জিনিসটা সাইন্টিফিক্যালি এত মানে মেডিকেল সায়েন্সের সঙ্গে একটা কম্পারেবল সাবজেক্ট হয়ে উঠছে এবং সেখানে তার ভূমিকা অনস্বীকার্য হয়ে উঠছে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আপনি একটু ইলাবোরেটিভ ওয়েতে আপনার যে রোগ হয়েছিল সেটা আগে কি স্টেজে ছিল, দেন আপনি যখন রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলেন, স্যারের সান্নিধ্যে আসলেন, সেটা কতটা আপনি প্রপার ট্রিটমেন্ট করলেন তার সঙ্গে, সেটা কতটা আপনাকে সারিয়ে তুললো, এখন আপনি কিরকম বোধ করছেন। আমি বলতে চাইছি, সেটা স্যার সবসময়ের জন্য বলেন, এরকম পেশেন্ট আসেনও অনেকে স্যারের কাছে, ভাবেন যে স্যারের পা ছুলে হয়তো আমি ঠিক হয়ে যাবো, এরকম ভাবে। তো জিনিসটা হচ্ছে স্যার সেটা বলেনও যে এখনো যেরকম বললেন যে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু আগে ওটা হরমোনাল কারেকশনটাও দরকার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির তরফ থেকে। তো সেখানে আমি চাইছি আপনি একটা ইলাবোরেটিভ একটা ব্যাখ্যা দিন যে আপনি কিভাবে কি হলো এখন ফ্রম দাঁড়িয়েছে, তাহলে কি লোক বুঝতে পারবে বা দর্শক বুঝতে পারবে ক্লিয়ারলি। যেমন চাকা দিয়ে গাড়ি তো চলে সবাই আমরা জানি, কিন্তু চাকাটা লাগিয়ে যখন গাড়িটা চালানো হচ্ছে, তার ইফেক্টিভনেসটা পুরোপুরি পিকচারটা সবার সামনে আসছে, তখন কিন্তু বিশ্বাস করতে আরো শুরু করছি চাকাটা দিয়ে কিন্তু গাড়িটা এভাবে চলে এবং এটাকে আমি লাইক করি এবং এটাকে গুরুত্ব দিই, এটাকে আমি বিশ্বাস করি। তো সেরকমই আপনি এটাকে ইলাবোরেটিভ ওয়েতে একটু এটাকে ব্যাখ্যা করেন। প্রথম কথা বলি যে স্যারের কাছে যখন আমি এসেছিলাম, তখন কিন্তু আমি
এই যে আপনি যেটা বললেন যে লোকে অনেক কিছু ভাবে যে এইটা ধরলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, এইগুলো কিছু জানতাম না। এবং আমি এটাও জানতাম না যে স্যার অ্যাস্ট্রোলজি করছেন এত নিখুঁতভাবে এত দক্ষতার সঙ্গে, তার সঙ্গে ওনার একটা নিজস্ব আধ্যাত্মিক সাধনা আছে, এটা আমি জানতাম। মনে হয়েছিল ওনার মধ্যে অনেক পাওয়ার আছে, কিন্তু এইটা যে করছেন সেটা আস্তে আস্তে আমি উপলব্ধি করেছি। ফলে আমি ওইটার জন্য কোনো সময় ওনার কাছে আসিনি। আমি এসেছিলাম ওনার কাছে যে উনি আমাকে একটা ছক বা গাইডেন্স একটা দিই। আমি তো রোগ নিয়ে লড়ছি, সেই রোগের লড়ার সাথে সাথে ওনার সাইন্টিফিক একটা গাইডেন্স আমি পাই অ্যাস্ট্রোলজির মারফতে, যাতে আমি হয়তো আরো বেটার হতে পারি, আমার সুস্থতাটা আরো তাড়াতাড়ি ত্বরান্বিত হতে পারে। যেমন ওনার একটা খুব বড় জিনিস আমার 10 বার মনে হয়, সেটা হলো উনি বলেছেন যে সাদা পোশাকের ডাক্তার ডাক্তারের কাজ করবে, আমি কিন্তু ডাক্তারের কাজটা করি। এবং আমি খুব লাকি যে আমি যে ডাক্তারের দুজনের কাছে আছি, আমার সার্জন এবং আমার অনকোলজিস্ট, তারা দেবদূত সমান। স্যার যেমন দেবদূত আমার কাছে, কারণ আমি জানি যে স্যার ডিফিকেশন পছন্দ করেন না। অর্থাৎ এই একটা দেবোত্তারোপ বা দেবীকরণ করার যে একটা জিনিস না, বহুজন করে এই আমার স্যার কিন্তু এটা পছন্দ করেন। দেবদূত বললে আশা করি আমি স্যার আমার উপর রাগ করবেন না, কারণ আমার কাছে যেমন ওই ডাক্তাররা দেবদূত, স্যারও আমার কাছে দেবদূত। এবং আমি না দেবদূত কেন, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলিজিয়ন থিঙ্কিং যদি হয়, তাহলে তো মানুষ ঈশ্বর, মানুষই দেবতা, তাহলে দূত কথাটা আসবে কেন? মানে উনি আমার, তাহলে এই জায়গাটা আমার কাছে অন্তত এই আছে। এবার উনি, আমি যখন ওনার কাছে এসেছিলাম তার আগে তো আমার একটা বছর ধরেই আমার এই স্ট্রাগলটা চলছিল, এবং স্ট্রাগলটা খুবই বাজেভাবেই মানে আমার হচ্ছিল, আমি ফাইট করছিলাম, ওষুধ খাচ্ছিলাম, সবই করছিলাম। এবং তারপরে ওনার কাছে যখন আসলাম, এবার ওনার যখন রেমেডি অ্যাপ্লিকেশনও করলাম, আমি আস্তে আস্তে যেটুকু উন্নতি হচ্ছিল আমার, সেটা আজকে অনেক বেটার, অনেক বেটার। আমি ওষুধে যেমন একটা উন্নতি হচ্ছে ওষুধের দিকে, উনি কিন্তু আমার যে সব হরমোনাল ইমব্যালেন্স বা যে নেগেটিভিটি গুলো আছে, সেগুলো ওনার স্বাস্থ্য অনুযায়ী উনি আমাকে ছাড়িয়ে দিয়েছেন। আমার কর্ম অনুযায়ী আমি কিন্তু লড়ে। এইটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি যে আমার যে হরমোনটা, এর আগের দিনই আমরা আলোচনা করছিলাম, হরমোনাল ফাংশনটা সেটাকে পজিটিভ করে দেওয়া, সেটা স্ট্যাক করে দিচ্ছিল বা ফাংশনটা সঠিক মতন হচ্ছিল না, সেই জটটাকে শুধু, সেই নাটটাকে শুধু খুলে দেওয়া, তারপর মেডিসিন। তার কোনো অ্যাস্ট্রোলজারের কাছে বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে কখনো আমি ওনাকে কোনো মেডিসিন দিতে পারি না। আমি যা কিছু করবো সেটা ওনার হরমোনের উপর কিন্তু হিট করবে, হ্যাঁ, তার ফলে মেডিসিনটা কাজ করতে শুরু করবে। সেটা নিয়ে আমরা আগের দিনও বিস্তারিত বেশি মাত্রায় কাজ করছে, বেশি মাত্রায়। আর তার সাথে আরেকটা যেটা হচ্ছে মেন্টাল সাপোর্টের জায়গা, যেটা মানে ওনার কাছ থেকে আমরা অবশ্যই পেয়েছি। মানে ওনার এখন আমার যদি কোনো অসুবিধা হয় বা যদি আমার কোনো ওনার একটা গাইডেন্স দিতে হবে, আমি জানি খুব ভালোভাবে যে আমি ওনাকে দেখিয়ে এসেছি 1 বছর আগে, কিন্তু উনি আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, যেটা ওনার ভীষণ পজিটিভ জায়গা। মানে ওনার প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে উনি থাকে, এবং আমি একটা কিছু লিখলে স্যার বলবেন যে দাঁড়াও আমি তোমাকে এই গাইডেন্স দিলাম, সেটাকে আমি ফলো করবো। এটা তো বিরাট একটা বড় পাওয়া, প্রাপ্তি। ফলে না এইটা যেমন প্রাপ্তি, সেরকম মনে কর আমার কোনো অনলাইন প্রেডিকশনও করলাম, কোনো লাইভ অনুষ্ঠান নয়, সেটা তো ইউটিউবে দেওয়া হয়, তখন কিন্তু সর্বপ্রথম এই জায়গাটা আপনার ভালো লাগলো, এই যে নিখুঁত ভাবে ভালো মতন শোনা এবং অবজার্ভ করা, এবং ওইটার মধ্যে যতই দেবদূত আর যতই মিরাকেল পার্সন মনে হোক না কেন, সায়েন্সকে খোঁজা, সেটা কিন্তু ওনার মধ্যে মারাত্মক রয়েছে। বুঝতে পেরেছি, সেটা ওনার মধ্যে মারাত্মক রয়েছে। এটা কিন্তু ইন্টারনাল ব্যাপার, এটাকে কিন্তু কেউ মানে জাগাতে পারবে না, এটাকে জাগাতে পারবে না। যেমন আমার জন্মদিনে আমার বিরাট একটা ছবির সামনে এত বড় একটা কেক নিয়ে আর এর মা, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাপি বার্থডে স্যার, এইটাকে তুই কোনো মতে কিন্তু মানে হিট করতে পারবি না। এটা নেগেটিভিটি নয় কিন্তু, বা এটা কোনো রকমের অলৌকিকতা নয়। সে বলতেই পারে আমি আমার স্যারকে এই রূপে দেখি, এই রূপে স্যারকে আমি সেলিব্রেট করছি, তার বিলিফ সিস্টেমকে তুই হিট করতে পারবি না। আবার ওনার ক্ষেত্রে কি, আমি এত স্টুডেন্ট তখন করছে, উনি কিন্তু এই চ্যানেলটিতেই আসতে পারিনি বলে সুন্দরভাবে এটা দেখবি আমার ইয়েতে সক্সে রয়েছে। অ্যাড করতে চাই ওনাদের যে মানে এই যে বিলিফ সিস্টেম আপনি কথাটা বলেছেন, যে রূপেই আসুক না কেন, এটাকে হিট করা উচিত, মানে পারা হিট করা উচিত না বা করা যায় না। এবং কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে এই বিলিফ সিস্টেমটা যখনই ক্রিয়েট হয়, সেটার প্রতিফলন কে কিরকম ভাবে করছে আলাদা জিনিস, কিন্তু বিলিফ সিস্টেমটা যখন ক্রিয়েট হয় তখনই কিন্তু সে আপনার কাছে সারেন্ডার করছে পুরোপুরি ভাবে, অবশ্যই। সুতরাং ওটার ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ।
কার বিলিফ সিস্টেমটা কি রকমের হ্যাঁ। তার উপর নির্ভর করছে কে কোন ভাবে স্যারেন্ডার করছে। এবারে গুরুর কাজ হচ্ছে এইরকম ভাবে স্যারেন্ডার করছে, মানে গুরু অনেকটা জলের মতো, পাত্রের মধ্যে রাখলে পাত্রের আকার ধারণ করবে, গ্লাসের মধ্যে রাখলে গ্লাসের আকার ধারণ করবে। অনেকে কিন্তু স্পিরিচুয়ালিটির দিক দিয়ে, অনেকে অলৌকিকতার মধ্যে দিয়ে, তুই তাদেরকে কোনো মতেই বোঝাতে পারবি না। আবার থার্ড আগস্টেও অনেকে এসছে, ওনাকে আমি ঈশ্বর মনে করি। তুই বল হাজারো বোঝা, সায়েন্টিস্ট দেখা, মনোবিদ বোঝা, কেউ কোনো কিচ্ছু নয়, আমি ওনাকে ঈশ্বর রূপেই দেখি। তাহলে কেউ যদি অলৌকিকতার মধ্যে দিয়ে আমাকে বিশ্বাস করে, কেউ যদি লৌকিকতার মধ্যে দিয়ে আমাকে বিশ্বাস করে, কেউ যৌক্তিকতার মধ্যে দিয়ে বিশ্বাস করছে, কেউ পিওর সায়েন্টিফিক ভাবে বিশ্বাস করছে, আমার কাজ কিন্তু তার নেগেটিভিটিকে বা তাকে পরিচালিত করার তার রুটে। সবাই উৎপল বাবুর মতন হবে না, সবাই ছুটকির মতন হবে না, তাহলে কিন্তু সবার ক্ষেত্রেই যে ওই একই সিস্টেম হবে তা নয়। যেমন যে ধরনের, এর মা আবার পুরো উল্টো। এর মা হচ্ছে আমার মধ্যেই নারায়ণ, আমার মধ্যেই শিব। তাকে যতই তুই যুক্তি বোঝা, যুক্তি বুঝবেই না। তাহলে আমি যদি এখন তাকে যদি সায়েন্সের কথা বলি, হবে না। তার নেগেটিভিটিকে অফ করতে হবে। প্রথমত হচ্ছে বাঁ দিকের ফ্ল্যাটে কিন্তু আমাকে ফ্ল্যাটটা কিনতে হবে, অর্থাৎ হৃদয়টাকে আগে করতে হবে, যেন আমাকে শ্রদ্ধা করে, যেন আমাকে ভালোবাসে, যেন আমাকে বিশ্বাস করে। এবার তাদের মতন করে তাদের নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন, তাদের মতন করে তাদেরকে কিন্তু অফ করা প্রয়োজন। বুঝতে পেরেছিস? এটা কিন্তু অবশ্যই সবাইকে একভাবে কখনোই আমি ট্রিটমেন্ট করতে পারি না। সবার ক্ষেত্রেই মানসিক জোর, বা সবাই দেখা গেল ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে পছন্দ করছে, বা সবাই মারাত্মক শিক্ষিত হচ্ছে, নট নেসেসারি। এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। নেক্সট প্রশ্ন। এবার আমি ম্যাডামের কাছে আসবো। সেটা হচ্ছে, আমি এটা এক্সপিরিয়েন্স করেছি এবং অনেক সময় স্যারও স্যারের ভিডিও মারফত বা স্যারের বিভিন্ন রকম প্রেডিকশনের সময় যখন স্যার প্রেডিকশন করেন, তখন স্যার অনেক কিছু আমাদেরকে গাইড করার জন্য অনেক রকম নলেজ শেয়ার করে থাকেন। তো সেখানেও এই জিনিসটা অনেক সময় উঠে এসেছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা স্যারের স্টুডেন্ট, তারা মাঝপথে হয়তো স্যারকে ছেড়ে চলে যায় কোনো কারণে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কি হয়, হয়তো স্যারকে ভয় পেয়ে বা স্যারের কাছে কিছু অত আমি ওপেন হতে পারবো না, আমি স্যার বকা দেবে বা কিছু এরকম ভাবে জিনিসটা, তখন তারা স্যারকে অ্যাভয়েড করতে শুরু করে এবং স্যারের নিয়ম ওয়াইজ ডেফিনেটলি সেটা তার স্যারের কাছ থেকে তারা দূরে চলে গেল। তো এখানে কোশ্চেনসটা এটা দাঁড়াচ্ছে, স্যার আমাদের যে গাইড করেন সেখানে বকাও থাকে, ভালোবাসাও থাকে, শ্রদ্ধাও থাকে, এবং একটা দিকে ফেলে দেওয়ার, যে দিকটায় তোমাকে যেতে হবে সেই প্রচেষ্টাটা থাকে একদম। যদি আমি মূল কথায় আসি, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে অনেকে যে এই যে বকাঝকা বা এইরকম যে স্যারের যে অনেক সময় আমাদের প্রতি যে জিনিসটা থাকে, ওটাকে আমি বলি এক রকমের ভালোবাসা বা তার আশীর্বাদ যে থাকে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনার মতবাদটা কি এই স্টুডেন্টদের জন্য, বা আপনার মতটা কি এই স্টুডেন্টদের জন্য যারা এই যে ভুল বুঝে এই বকাঝকার জন্য স্যার থেকে সরে যান এবং বুঝতে পারেন না তার মধ্যেই কিন্তু একটা হিডেন ডাইরেকশন আছে যেটাকে তুমি ফলো করো বা সেই দিকে নিজেকে ঠেলো। তো এই জায়গায় আপনি একটা কি গাইডেন্স বা একটা কি আপনার মতবাদ থাকবে বা মত থাকবে এই জায়গায় টুয়ার্ডস দ্য স্টুডেন্ট, রেস্ট অফ দ্য স্টুডেন্ট অফ স্যার? এটা বলার আগে আমি একটু একটা কথা বলতে চাই। উনি স্যার যেটা একটু আগে বললেন, উৎপল স্যার, যে উনি যখন একটা মেন্টাল সাপোর্ট একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের মাইন্ডের উপর প্লাস ফিজিক্যাল হেলথের উপর। তো উনি যেটা বলছিলেন যে ওনার কাছে আসলে যে ভাইবসটা আসে, বা যখন মন খারাপ থাকে তখন যদি কেউ একটু জড়িয়েও ধরে বা মাথায় হাতও বোলায়, একটা কিন্তু কামনেস বা কেউ আছে আমার সাথে, এই ফিলিংসটা ডেভেলপ হয়। তো আর আমাদের আগে প্রথমেই যেটা বললাম যে আমাদের বডি একটা কি বলবো একটা এনার্জি সোর্স। তো যে কানেক্ট যদি অফ হয়ে যায়, ধরুন লাইট জ্বলছে, ইলেকট্রিক কারেন্ট পাস হচ্ছে, তার মধ্যে যদি সুইচ অফ করে দিই তখন তো অটোমেটিক্যালি কি হবে, লাইটটা জ্বলা বন্ধ হয়ে যাবে। তো স্যারের সাথে যদি সেই বিচ্ছিন্নটা কানেকশনটা গ্যাপ হয়ে যায়, তখন অটোমেটিক্যালি আমাদের বডি তো এনার্জি সোর্স, সেই এনার্জিটা রিসিভ করতে পারবে না। যেটা আগে যে পজিটিভিটি যে ফিল হতো, যে স্যারের কাছে আসলে যে অরাটা ফিল হতো, একজন পার্সনের কাছে থাকলে, তার চারপাশে থাকলে উনি এমনিতে তো স্যারের
একটা পজিটিভ ভাইবস আছে, যদি সেই পজিটিভ ভাইবস থেকে আমি যদি নিজেকে ডিসকানেক্ট করে ফেলি, অবশ্যই সেটা আমার একটা নেগেটিভ, আমার বডিতে যে পজিটিভ কানেকশন আসছিল সেটা স্টপ হবে, বা আমি একটা আলাদা রকম একটা কনফিডেন্স পাচ্ছিলাম, আলাদা রকম একটা মেন্টাল গ্লো ফিল করছিলাম, সেটা অবশ্যই থাকবে না বা কম থাকবে। তো আমি সবসময় এটাই বলবো যে স্যারের সাথে কানেকশন রাখাটা, যখন আমি সারেন্ডার করেছি তো আমি আমার বিলিফ সিস্টেম আছে বলে, বিলিভ আছে বলে স্যারের উপর সারেন্ডার করেছি, সেখানে থেকে কানেকশন গ্যাপ করাটা আমার এটা কোনো মতেই মানে সাজেস্ট করার মতো নয়, বা আমি এগ্রিও করি না।